Hi friends, today we are going to start a new lesson on solid state. This is my first video lecture on solid state. Here is my first lecture. Let's start the lesson. Solid state পদার্থের অবস্থা বা states of matter এর একটি state হচ্ছে solid state. So first we have to know about the basics of the solid state. সেই রেসপেক্টে আমাদের জানতে হবে যে কোনো নির্দিষ্ট উষ্ণতা এবং চাপে কোনো পদার্থ কঠিন হবে, তরল হবে না গ্যাসীয় হবে তা নির্ভর করবে উক্ত পদার্থের গঠনকারী কণাগুলির পরস্পরের মধ্যে আন্তরাণবিক আকর্ষণ বল অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস অ্যান্ড দ্য থার্মাল এনার্জি, তাপীয় শক্তির উপর। তাহলে এই দুটি বিষয়ের উপর নির্ভর করে কোনো একটি পদার্থ কঠিন হবে, তরল হবে না গ্যাসীয় হবে সেটি বিবেচিত হবে। So now we move on to the properties of the solid. আমাদের এবার দেখতে হবে সলিডের কি কি প্রপার্টিজ আছে, অর্থাৎ সলিড কি কি প্রপার্টিজ ক্যারি করে। সলিডস হ্যাভ ডেফিনিট মাস, শেপ অ্যান্ড ভলিউম। যে কোনো কঠিনেরই একটা নির্দিষ্ট মাস, শেপ এবং আয়তন আছে। সো সলিড মলিকিউলগুলোর ক্ষেত্রে মোশন অফ দ্য পার্টিকেলসের কথা যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে দেয়ার ইজ নো ফ্রি মোশন অফ দ্য পার্টিকেলস, অর্থাৎ সলিডের ক্ষেত্রে কোনো রোটেশনাল মোশন নেই, অর্থাৎ তারা ঘুরতে পারে না। ট্রান্সলেশনাল মোশন নেই, অর্থাৎ তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে পারে না। তাদের ট্রান্সলেশনাল মোশনও নেই, রোটেশনালও মোশনও নেই, শুধুমাত্র তাদের যেটি আছে সেটা হচ্ছে ভাইব্রেশনাল মোশন। অর্থাৎ সলিড মলিকিউলগুলো তাদের কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো তাদের মিন পজিশান থেকে তারা শুধুমাত্র ভাইব্রেট করতে পারে, আদারওয়াইজ তারা কোনো দিকে ট্রান্সলেট অর্থাৎ স্থানান্তর হতে পারে না বা তাদের রোটেশনও সম্ভব নয়। সলিড মলিকিউলগুলোর ক্ষেত্রে ডেফিনিট সাইজ অ্যান্ড শেপ, তাদের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ফোর্স অফ অ্যাট্রাকশন, অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন মিনস পাশাপাশি অবস্থিত কনস্টিটিউয়েন্ট মলিকিউলগুলোর মধ্যে যে ফোর্স অফ অ্যাট্রাকশন। সো স্বাভাবিকভাবেই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন ফর দ্য সলিড মলিকিউল ইজ ভেরি মাচ হাই। অ্যান্ড এই ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশনটা হাই হওয়ার পিছনে যে ফ্যাক্টরটা রেসপন্সিবল সেটা হচ্ছে সলিডের ওই কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলির কাছাকাছি অবস্থান। অর্থাৎ সলিডের কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলি খুব কাছাকাছি থাকে বলেই তাদের ক্ষেত্রে অ্যাভারেজ যে সেপারেশন বা অ্যাভারেজ যে ডিস্টেন্স বা ইন্টারমলিকুলার ডিস্টেন্স সেটা খুব কম হয়। আর ইন্টারমলিকুলার ডিস্টেন্সটা খুব কম হওয়ার জন্য তাদের মধ্যে একটা ভেরি স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স কাজ করে। এই সলিডগুলো ইনকম্প্রেসিবল, অর্থাৎ আমরা যদি তাদেরকে প্রেশার বা টেম্পারেচার যদি দিয়ে চেঞ্জ করতে চাই তারা সেই মাত্রায় চেঞ্জ হয় না, অর্থাৎ তারা রিজিড বা দৃঢ় স্ট্রাকচারে বিলং করে। সো আমরা যদি সামারাইজ করি সলিডের জেনারেল প্রপার্টিগুলো, সলিডের মধ্যে একটা ডেফিনিট মাস, শেপ এবং ভলিউম তারা ক্যারি করে। তাদের মধ্যে খুব লিস্ট অ্যামাউন্টে ইন্টারমলিকুলার ডিস্টেন্স আছে। তাদের মধ্যে হিউজ অ্যামাউন্টে একটা স্ট্রং ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন করে। পার্টিকেলস বা কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস যেগুলো আছে সলিড স্টেটে তারা তাদের নিজ নিজ পজিশনে তারা ফিক্সড, তারা এদিক ওদিক মুভ করতে পারে না, দ্যাট ইজ নট আ মুভেবল পার্টিকেল। অ্যান্ড উইথ দ্য চেঞ্জ অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার তাদের মধ্যে কোনো রকম চেঞ্জ আমরা, যেহেতু সলিডগুলো ইনকম্প্রেসিবল হয় এবং রিজিড হয়, তাদের মধ্যে সেই চেঞ্জটা আমরা করতে পারি না। নাও আমরা যেটা জানবো সেটা হচ্ছে টাইপস অফ সলিড। সলিডটাকে আমরা বিভিন্ন ক্লাসিফিকেশন করতে পারি তাদের বিভিন্ন প্রপার্টির উপর বেস করে। সো ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন অ্যামং দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস। কনস্টিটিউয়েন্ট পার্টিকেল যেগুলো আছে তাদের মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বা আন্তরাণবিক আকর্ষণ বলের উপর ভিত্তি করে আমরা সলিডগুলিকে মোটামুটিভাবে চারটি ভাগে ভাগ করতে পারি। সো চারটি ভাগে ভাগ করতে গেলে প্রথম যে সলিডের কথা আমাদের আসে সেটা হচ্ছে মলিকুলার সলিড। মলিকুলার সলিড বা আণবিক কেলাসাকার, তারা নন কন্ডাক্টিং হয়, তার কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসটা হয় মলিকিউলস। এই মলিকুলার বা আণবিক কেলাসাকার যেটা হয় তার মধ্যে তিন ধরনের ফোর্স অফ অ্যাট্রাকশন বিদ্যমান, অর্থাৎ ফোর্স অফ অ্যাট্রাকশনের উপর বেস করে আমরা তিন ধরনের সলিড পাই।
একটা হচ্ছে নন পোলার মলিকুলার সলিড, অর্থাৎ যে সমস্ত মলিকুলার সলিডের মধ্যে লন্ডন ডিসপারশন ফোর্স কাজ করে। লন্ডন ডিসপারশন ফোর্সটা কি? বিশেষ করে ইনার্ট মলিকিউলগুলো যারা পরস্পরের সঙ্গে রিয়াকশন করে না, তাদের নিজের অবস্থানের জন্য বা আকৃতির জন্য, বিশেষ করে আকৃতির জন্য তাদের মধ্যে একটা সখ্যতা বা তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে, অর্থাৎ তাদের মধ্যে একটা ইন্টিমেসি গড়ে ওঠে, অর্থাৎ ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হয়। বিশেষ করে I2, Xc বা H2 এই সমস্ত যে মলিকিউলগুলো আছে যাদের পার্মানেন্ট কোনো ডাইপোল মোমেন্ট নেই বা তাদের ক্ষেত্রে পাশাপাশি অবস্থানের জন্য তাদের মধ্যে যে সখ্যতা বা তাদের মধ্যে যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা হচ্ছে নন পোলার ইন নেচার, দ্যাট ইজ অলসো নোন অ্যাজ লন্ডন ডিসপারশন ফোর্স। সেই লন্ডন ডিসপারশন ফোর্স অফ অ্যাট্রাকশনের থ্রুতে মলিকিউলসগুলো যখন একটা সলিড ফর্ম করে, সেই সলিড স্ট্রাকচারটাকে মলিকুলার সলিড বলা হচ্ছে, অ্যান্ড রাদার নন পোলার মলিকুলার সলিড বলা হচ্ছে। এক্সাম্পল অফ দিস টাইপ অফ সলিড স্ট্রাকচার I2, H2, CCl4, xenon solid, etc. Secondly, পোলার মলিকুলার সলিডটা সেটা বেস্ট করে হচ্ছে ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স। ডাইপোল কথাটার অর্থ হচ্ছে দ্বিমেরু, অর্থাৎ কোনো মলিকিউলের মধ্যে যেহেতু এখানকার কনস্টিটিউটিং পার্টিকেলস হচ্ছে মলিকিউলসের মধ্যে যখন পজিটিভ এবং নেগেটিভ চার্জ সেপারেশন থাকে, সেই পজিটিভ নেগেটিভ চার্জ সেপারেশনের জন্য মলিকিউলসগুলোর মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয়, তাদের মধ্যে একটা ফোর্স অফ অ্যাট্রাকশন তৈরি হয়, অর্থাৎ নেগেটিভ পার্ট অফ দ্য ডাইপোল দ্যাট ইজ অ্যাট্রাক্টেড বাই দ্য পজিটিভ পার্ট অফ দ্য ডাইপোল। অর্থাৎ একটা ডাইপোলের নেগেটিভ এন্ডকে আর একটা ডাইপোলের পজিটিভ এন্ড বা আর একটা মলিকুলের পজিটিভ এন্ড সেটা অ্যাট্রাক্ট করে। তাদের মধ্যে এই যে ডাইপোল কথাটার অর্থ হচ্ছে দ্বিমেরু, অর্থাৎ তার মধ্যে ইলেকট্রোনেগেটিভিটির তফাতের জন্য, তড়িৎ ঋণাত্মকতার তফাতের জন্য তার মধ্যে চার্জ সেপারেশন তৈরি হচ্ছে। সেই চার্জ সেপারেশনের জন্য তাদের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করছে, এবং যে অ্যাট্রাকটিভ ফোর্সের পরিমাণটা এই লন্ডন ডিসপারশন ফোর্সের থেকে বেশি, সেই রকম একটা যখন পোলার মলিকিউল যাদের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের জন্য ডাইপোল তৈরি হচ্ছে, অর্থাৎ চার্জ সেপারেশন তৈরি হচ্ছে, সেই চার্জ সেপারেটেড স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা যে আকর্ষণ বলটা অনুভব করছি বা মলিকিউলসগুলো যে আকর্ষণ বলটা অনুভব করছে, সেটা হচ্ছে ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স। অ্যান্ড বেসড অন দিস ডাইপোল অ্যাট্রাকটিভ ফোর্স যখন একটা আমরা সলিড স্ট্রাকচার পাচ্ছি, তখন তাকে বলা হচ্ছে পোলার মলিকুলার সলিড। অ্যান্ড অ্যানাদার ওয়ান, দিস ইজ অলসো আ পোলার মলিকুলার সলিড দ্যাট ইজ বেসড অন হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন। যখন আমাদের হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশনটা হচ্ছে জাস্ট লাইক আমাদের আইসের ক্ষেত্রে, আইসটা যখন ক্রিস্টালাইন স্ট্রাকচারে থাকে তার মধ্যে হাইড্রোজেন বন্ডিং থাকে, সেই হাইড্রোজেন বন্ডিংয়ের উপর বেস করে আমরা যে সলিড স্ট্রাকচারটাকে অ্যাডপ্ট করতে পারছি বা যে সলিড স্ট্রাকচারটা ফর্মেশন হচ্ছে, সেটা হচ্ছে পোলার মলিকুলার সলিড দ্যাট ইজ ডিপেন্ডিং অন দ্য হাইড্রোজেন বন্ডিং ইন্টারাকশন বিটুইন দ্য মলিকিউলস। সেকেন্ডলি আমরা যে জায়গায় মুভ করব সেটা হচ্ছে দিস ইজ অ্যানাদার টাইপ অফ সলিড স্ট্রাকচার দ্যাট ইজ আয়নিক সলিড বা আয়নীয় কেলাসাকার। তার কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসটা হচ্ছে আয়ন্স। তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন হচ্ছে কুলম্বিক নন ডিরেকশনাল লং রেঞ্জ ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। বেসিক্যালি আয়নিক সলিডে তারা আয়ন্সে ভেঙে থাকার জন্য, আয়ন আর গুড কন্ডাক্টার্স অফ ইলেকট্রিসিটি, আয়ন্সগুলো তাদের মুভমেন্টের জন্য ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে। তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তারা মল্টেন অর্থাৎ গলিত এবং জলীয় অবস্থায় যখনই দেওয়া হবে তখন আয়নগুলো ভেঙে যাবে আয়ন্সে, মানে কোনো একটা কম্পাউন্ডকে যখনই জলীয় অবস্থায় দেওয়া হবে সেটা আয়ন্সে ভেঙে যাবে। সে NaClকে যদি আমরা জলে দিই, NaClটা ভেঙে যাবে। তো NaClটা জলে যখন ভেঙে যাবে তখন তাদের মধ্যে আয়ন্স জেনারেট হওয়ার জন্য তারা কন্ডাক্টিং ইন নেচার হবে। সেই কন্ডাক্টিং ইন নেচার তার জন্য এখানে লেখা হচ্ছে আয়নিক সলিডের ক্ষেত্রে। এবং এক্সাম্পল অফ দিস টাইপ অফ সলিড NaCl, ZnA, cesium chloride, etc. Third one, metallic solid. Metals are those which have free electron. মেটাল আমরা তাদেরকে বলছি যাদের মধ্যে ফ্রি ইলেকট্রন আছে। এই ফ্রি ইলেকট্রনের মুভমেন্টের জন্যই তারা কন্ডাক্টিং ইন নেচার হয়। তো এক্ষেত্রে তারা গুড কন্ডাক্টর ইন সলিড অ্যান্ড মল্টেন স্টেট, এগুলোকে ধাতব কেলাসাকার কঠিন পদার্থ বলা হচ্ছে। তো তাদের ক্ষেত্রে কনস্টিটিউয়েন্ট পার্টিকেল হচ্ছে ইলেকট্রনস। মেটাল আয়ন অ্যাট ফিক্সড লোকেশনস ইন সি অফ ডিলোকালাইজড ইলেকট্রন। ডিলোকালাইজড ইলেকট্রনের ইলেকট্রন সমুদ্র যেটা আছে, সেই ইলেকট্রন সমুদ্রটাই দ্যাট ইজ দ্য কনস্টিটিউয়েন্ট পার্টিকেল অফ দ্য মেটাল। তারা কিসের মাধ্যমে, তাদের ফোর্স অফ অ্যাট্রাকশনটা হচ্ছে মেটালিক বন্ড। মেটালিক যে সলিড তৈরি হয়, ফোর্স অফ অ্যাট্রাকশনটা হচ্ছে মেটালিক বন্ড। অ্যান্ড অল টাইপস অফ মেটালস, কপার, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, সিলভার, দে ফর্ম মেটালিক সলিড। অ্যান্ড ফোর্থ ওয়ান, কোভ্যালেন্ট অর নেটওয়ার্ক সলিড, অর্থাৎ সমযোজী কেলাসাকার।
এই সমযোজী কেলাসাকার বেসিক্যালি তারা ইনসুলেটর বা আন্তরক হয়, এক্সেপ্ট কার্বন। গ্রাফাইটের মধ্যে লেয়ার স্ট্রাকচার থাকার জন্য তোমরা অনেকেই জানো যে তার মধ্যে একটা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে। তার কনস্টিটিউয়েন্ট পার্টিকেল হচ্ছে অ্যাটমস, তার মধ্যে বন্ড টাইপ হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড হচ্ছে ইকুয়াল শেয়ারিংয়ের মাধ্যমে দুটো কনস্টিটিউয়েন্ট পার্টিকেলস যারা থাকবে তারা ইকুয়াল শেয়ারিংয়ের মাধ্যমে যে বন্ডটা ফর্ম করবে, দ্যাট ইজ কোভ্যালেন্ট বন্ড। অ্যান্ড তার ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে ডায়মন্ড, সিলিকন কার্বাইড, অ্যালুমিনিয়াম নাইট্রাইড অ্যান্ড অলসো দ্য গ্রাফাইট। আমরা এবারে যেটা বুঝবো সেটা হচ্ছে কণাগুলির বিন্যাস অর্থাৎ অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করেও আমরা কঠিনকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করতে পারি। বেসিক্যালি আমরা দুটো পার্টে ভাগ করি, সেটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড এবং অ্যামরফাস সলিড। ক্রিস্টালাইন সলিডকে বেসিক্যালি আমরা ট্রু সলিড বলি, আর অ্যামরফাস সলিডকে আমরা বলি সিউডো সলিড। অর্থাৎ এরা সলিড এবং লিকুইডের মধ্যবর্তী স্ট্রাকচার, সুপারকুল লিকুইড হিসাবেও অনেক সময় দেখা হয়। যদি আমরা চারিত্রিক বৈশিষ্ট্যের দিকে একটু লক্ষ্য করি, দেখা যায় যে ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে নাম থেকেই বুঝতে পারা যাচ্ছে ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে কণাগুলির বিন্যাস সুষম ও সুশৃঙ্খল এবং এদের মধ্যে একটা লং রেঞ্জ অর্ডারের ফোর্স কাজ করে। এই সুশৃঙ্খল বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে। কিন্তু আমরা অ্যামরফাস সলিডের ক্ষেত্রে যখন আসি, কণাগুলির বিন্যাস সুষম ও সুশৃঙ্খল হয় না, এই শৃঙ্খল কম দূরত্ব অর্থাৎ শর্ট রেঞ্জ ফোর্স কাজ করে। এখানে বলে রাখা ভালো, ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে কোনো একটি পার্টিকুলার সাবস্টেন্স যখন বিভিন্ন শেপের কেলাসাকার পদার্থে অ্যাডপ্ট হয় বা বিভিন্ন শেপের কেলাসাকার পদার্থ ফর্ম করে, তখন এই যে ফর্মগুলোকে বলা হয় পলিমরফিক ফর্ম। অর্থাৎ একই কেলাসাকার পদার্থের ভিন্ন ভিন্ন কেলাসিত গঠনকে পলিমরফিক ফর্ম বলে। আর এই যে ফেনোমেনা, এই যে ঘটনাটাকে, এটাকে বলা হয় পলিমরফিজম। পলিমরফিজম বলা হয় ঘটনাটাকে। আর এই বিভিন্ন একই সাবস্টেন্স সেটা যখন ভিন্ন ভিন্ন ফর্ম অ্যাডপ্ট করে তখন তাকে বলা হয় পলিমরফিক ফর্ম। পরের চারিত্রিক বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এই ক্রিস্টালাইন সলিড বা কেলাসাকার পদার্থগুলি, এদের ক্ষেত্রে শার্প মেল্টিং পয়েন্ট পাওয়া যায়। আমরা যদি এই কার্ভটাকে লক্ষ্য করি, দেখা যাচ্ছে যে এখানে টেম্পারেচার ভার্সেস টাইম কার্ভে লিকুইড স্টেট আছে, সলিড লিকুইড, এখানে একটা এই জাংশন আছে, অর্থাৎ এখানে সলিড লিকুইড একটা ট্রানজিশন একটা ফেজ আছে এবং তারপরে সলিড আছে। অর্থাৎ যখন এরা শার্প মেল্টিং পয়েন্ট দেখায়, এই কারণেই এই ট্রানজিশন স্টেটটা যদি আমরা দেখতে পাই বা এই ট্রানজিশন ফেজটা যদি দেখতে পাই, এটা দেখা যাচ্ছে স্ট্যাটিক, তার ক্ষেত্রে একটা ফিক্সড রেঞ্জ আছে। কিন্তু আমরা অ্যামরফাস সলিডের ক্ষেত্রে দেখবো এদের গলনাঙ্ক নির্দিষ্ট নয়। তার কারণ হচ্ছে এখানে এই সলিড কার্ভটা একেবারে এসে লিকুইডে টাচ করেছে। এখানে এই ট্রানজিশন যে পিরিয়ডটা বা ট্রানজিশন ফেজটা, এই ফেজটা কিন্তু এখানে এর মতো ডিস্টিংক্ট নেয়। অর্থাৎ এখানে নির্দিষ্ট যেমন আছে এক্সপ্লিসিটলি তুমি বলতে পারবে, এখানে কিন্তু সেই এক্সপ্লিসিটলি বলার জায়গাটা নেই। এখানে সেই এক্সপ্লিসিট ব্যাপারটা তুমি পাবে না। তার জন্য একেবারে সলিড লিকুইডটা সলিডে আসবে। তুমি সলিড থেকে লিকুইডের গলনাঙ্ক পাবে, কিন্তু দ্যাট ইজ আ ভেরিয়েবল, কিন্তু এখানে একটা ফিক্সড, একটা ডিস্টিংক্ট বা একটা এক্সপ্লিসিট, একটা স্ট্রেট লাইন আছে। পরবর্তী ইম্পর্টেন্ট প্রপার্টিগুলির মধ্যে অন্যতম হচ্ছে ক্রিস্টালাইন সলিড হচ্ছে সমসারক প্রকৃতির, অর্থাৎ আইসোট্রপিক। ক্রিস্টালাইন সলিড যেটা হচ্ছে সেটি সমসারক প্রকৃতির, আইসোট্রপিক। আইসোট্রপিক কথাটার ক্রিস্টালাইন সলিডগুলি অসমসারক প্রকৃতির, অ্যানাইসোট্রপিক। অ্যানাইসোট্রপিক কথাটির অর্থ হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ উইল হ্যাভ ডিফারেন্ট ভ্যালু ইন ডিফারেন্ট ডিরেকশন। অর্থাৎ তাদের ভৌত ধর্মগুলির দিক পরিবর্তনের সঙ্গে তাদের ভৌত ধর্মগুলির ভ্যালুগুলোরও পরিবর্তন হয়। এখানে তাদের একটা সুনির্দিষ্ট অ্যারেঞ্জমেন্ট আছে। দেখা যাচ্ছে একটা বিন্দু থেকে এই দিকে যখন একটা প্রপার্টি চেঞ্জ হচ্ছে, সেটা এই ডিরেকশন যখন প্রপার্টি চেঞ্জ হচ্ছে আরেক রকম, এই ডিরেকশন বরাবর প্রপার্টি চেঞ্জ হচ্ছে আরেক রকম। অর্থাৎ আমরা ভিন্ন ভিন্ন ডিরেকশানে বা ভিন্ন ভিন্ন দিকে যদি প্রপার্টিটাকে মেজার করি, তার ভিন্ন ভিন্ন আমরা মান পাবো। দ্যাট ইজ ভেরিয়েবল উইথ রেসপেক্ট টু দ্য ডিরেকশন, তার জন্য তাকে বলা হচ্ছে অ্যানাইসোট্রপিক। কিন্তু অ্যামরফাস সলিডগুলি তারা হচ্ছে সমসারক প্রকৃতির, অর্থাৎ অল ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিজ আর সেম ইন অল ডিরেকশন। তাদের এই ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিসগুলো তারা সেম ডিরেকশানে, মানে এর পরিবর্তন করলে অল ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিজ আর সেম ইন অল ডিরেকশন, তারা বিভিন্ন দিকে হলে তাদের প্রপার্টিগুলোর পরিবর্তন হয় না। অল ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিজ আর সেম, তারা যেগুলো ফিজিক্যাল প্রপার্টিসগুলো আছে তারা একই ডিরেকশানের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে সেম হচ্ছে, আইসোট্রপিক। এবং তাদের ক্ষেত্রে এই অ্যারেঞ্জমেন্টটা তাদের এরকম কোনো রেগুলার অ্যারেঞ্জমেন্ট নেই ক্রিস্টালাইন সলিডের মধ্যে। তার জন্য তাদের ক্ষেত্রে গ্লাস, প্লাস্টিক, রাবার, স্টার্চ এটসেট্রা, দিজ আর দ্য এক্সাম্পল অফ দিস আইসোট্রপিক টাইপস অফ সলিড। এবং তাদের ক্ষেত্রে এই ফিজিক্যাল প্রপার্টিটা তারা সেম অল ডিরেকশানে, যেই ডিরেকশানেই যায় না কেন তারা সেম।
নেক্সট আমরা যেটা পড়ব, ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেল ইন ক্রিস্টালাইন সলিড। একটা ক্রিস্টালাইন সলিডের ক্ষেত্রে ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট কী কী আছে, তার বেসিক যে টার্মগুলো, সেই টার্মিনোলজিগুলো আমাদের পড়তে হবে। তো সেটা হচ্ছে, কেলাসাকার কঠিন পদার্থ গঠনকারী প্রতিটি অণু, মলিকিউল অফ এনি শেপ, পরমাণু, আয়নকে ডট দ্বারা প্রকাশ করা হয়। যদি ডট দ্বারা আমরা প্রকাশ করি, এই ডটগুলি হচ্ছে ল্যাটিস পয়েন্ট। তাহলে প্রত্যেকটি কেলাসাকার গঠনকারী প্রতিটি অণু, পরমাণু বা আয়ন, যাই দিয়ে আমরা প্রকাশ করি না কেন, যখন দ্যাট ইজ রিপ্রেজেন্টেড বাই ডট, সেই ডটগুলো হচ্ছে এক একটি ল্যাটিস পয়েন্ট। তাহলে আমরা ল্যাটিস কাকে বলবো, বা এখানে রাদার স্পেস ল্যাটিস কাকে বলবো? ল্যাটিস হচ্ছে দ্য থ্রি ডাইমেনশনাল রেগুলার অ্যান্ড রিপিটিং অ্যারেঞ্জমেন্ট, the three-dimensional regular and repeating arrangement of constituent particle presented by dots in solid is called lattice। অর্থাৎ কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো আছে, তারা যখন ডট দ্বারা রিপ্রেজেন্টেড হচ্ছে, তাদের যখন একটা রিপিটিং অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে তারা একটা ডেফিনিট শেপে, একটা রেগুলার 3D শেপে রিচ করছে, তখন আমরা তাকে বলছি ল্যাটিস। স্পেস ল্যাটিসের সংজ্ঞাটাও যদি দেখে নিই, কোনো কেলাসাকার গঠনকারী এককগুলি অণু, পরমাণু বা আয়ন, তাদের অবস্থানকে বিন্দু দ্বারা সূচিত করলে, অর্থাৎ ডট দ্বারা সূচিত করলে, বিন্দুগুলির যে সুষম এবং পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায়। অর্থাৎ ওই বিন্দুগুলো পরপর অ্যারেঞ্জমেন্ট হয়ে, তাদের অ্যালাইনমেন্ট হয়ে, সজ্জাবিন্যাস হয়ে, তাদের যে ত্রিমাত্রিক বিন্যাসটা আমরা পাচ্ছি, দ্যাট ইজ কল্ড স্পেস ল্যাটিস। বেসিক্যালি ল্যাটিস এবং স্পেস ল্যাটিস দুটো একই জিনিস। Now we have to know about the what is unit cell. Unit cell is the smallest portion of a crystal lattice which when repeated in different direction generates the entire lattice। অর্থাৎ ইউনিট সেল হচ্ছে একটা স্মলেস্ট পোর্শন ক্রিস্টাল ল্যাটিসের, একটা স্মলেস্ট ফ্র্যাগমেন্ট বলতে পারা যায়। সেই ক্রিস্টাল ল্যাটিসের স্মলেস্ট ফ্র্যাগমেন্ট হচ্ছে একটা ইউনিট সেল, যেটা রিপিটেড হয়ে, হোয়েন রিপিটেড ইন ডিফারেন্ট ডিরেকশন, এটা যখন রিপিটেড হচ্ছে ডিফারেন্ট ডিরেকশানে, দ্যাট ইজ সেটা জেনারেট করছে একটা এন্টায়ার ল্যাটিস। অর্থাৎ এন্টায়ার ল্যাটিসের একটা স্মলেস্ট ফ্র্যাগমেন্ট হচ্ছে একটা ইউনিট সেল। আমরা এখানে 3 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনে দেখানো হয়েছে এটি। 2 ডাইমেনশনাল রিপ্রেজেন্টেশনে আমরা দেখাই, যদি এরকম একটা যদি অ্যারেঞ্জমেন্ট হয়, সেক্ষেত্রে এই যে একটা অ্যারেঞ্জমেন্ট, একটা স্মলেস্ট ফ্র্যাগমেন্ট, সেটা ডিফারেন্ট ডিরেকশানে হতে পারে, সেটা ইউনিট সেল। এইরকম একটা প্যারালেলোগ্রাম, সেটাও একটা ইউনিট সেল, এটা রেক্ট্যাঙ্গুলার একটা ইউনিট সেল। এই পুরো সমগ্র অ্যারেঞ্জমেন্টটাকে আমরা বলছি স্পেস ল্যাটিস, এটা 2 ডাইমেনশনালের ক্ষেত্রে। আর এই 3 ডাইমেনশনাল এই যে ফিগারটা, সেটা সমগ্রটা একটা স্পেস ল্যাটিস। একটি ইউনিট সেলের রিপিটিং অ্যারেঞ্জমেন্টে সমগ্র ল্যাটিসটি গঠিত হয়েছে। এই ইউনিট সেল তার রিপিটিং অ্যারেঞ্জমেন্টে এই পুরো ল্যাটিসটা গঠিত হয়েছে। তাহলে আমরা যদি বলি ইউনিট সেল হচ্ছে স্মলেস্ট ফ্র্যাগমেন্টটা, আর টোটালটা এই রিপিটিং ইউনিটগুলো, এই ডটগুলো, ল্যাটিস পয়েন্ট, এগুলোকে বলা হচ্ছে, এই ডটগুলো টোটালি অ্যারেঞ্জড হয়ে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে একটি সমগ্র স্পেস ল্যাটিস বা ল্যাটিস স্ট্রাকচার। সো ল্যাটিস স্ট্রাকচারে যখন আসছি, সেখানে সেই ল্যাটিস স্ট্রাকচারের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের দেখতে হবে। ইট ইজ ডাইমেনশনাল অ্যালং 3 এজেস ABC, অর্থাৎ আমরা একটা কিউব, একটা 3 ডাইমেনশনাল ফিগার, তার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। ইট ইজ ডাইমেনশনাল অ্যালং 3 এজেস ABC। দিস এজেস মে অর মে নট বি পারপেন্ডিকুলার, তারা পারপেন্ডিকুলার, লম্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। অ্যাঙ্গেল বিটুইন দ্য এজেস, এখানে কতগুলো অ্যাঙ্গেল আছে যেগুলোকে আমরা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল বলি। ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, দিস অ্যাঙ্গেলস আর নোন অ্যাজ ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। সেখানে আলফা, বিটা, গামা, এই 3টি ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল আছে। বিটুইন A, B অ্যান্ড C, B আর C অ্যাক্সিসের মধ্যে যে অ্যাঙ্গেলটা জেনারেটেড হয়, দ্যাট ইজ নোন অ্যাজ আলফা, দ্যাট ইজ রিপ্রেজেন্টেড হেয়ার আলফা। A অ্যান্ড C এর মধ্যে যে অ্যাঙ্গেল জেনারেট হয়, দ্যাট ইজ নোন অ্যাজ বিটা, দ্যাট ইজ বিটা। অ্যান্ড A অ্যান্ড B এর মধ্যে যে অ্যাঙ্গেলটা জেনারেট হয়, দ্যাট ইজ গামা। This is a convention that is represented in your books. So with considering this convention, আমরা এই ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলগুলোকে আলফা, বিটা, গামা এক্সপ্লিসিটলি মেনশন করে দিলাম। এখানে মনে রাখতে হবে, প্রতিটি ইউনিট সেলের নির্দিষ্ট একটি সম্পর্ক বর্তমান A, B এবং C এর, এবং আলফা, বিটা, গামা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল এবং এজ যেগুলো আছে ABC, তাদের মধ্যে একটি নির্দিষ্ট সম্পর্ক বর্তমান। সেই সম্পর্কের উপর ভিত্তি করে একাধিক রকমের আমরা ইউনিট সেল গঠন করতে পারি। অর্থাৎ
ডিপেন্ডিং আপন দ্য রিলেশন বিটুইন এ বি সি অ্যান্ড আলফা বিটা গামা, তাদের উপর ডিপেন্ড করে তাদের ভেরিয়াস রিলেশনের জন্য আমরা একাধিক টাইপের ইউনিট সেল পাই। এবং মনে রাখতে হবে আমাদের জেনারেল কনভেনশনে এটাকে এ, এটাকে বি অ্যাক্সিস, এটাকে সি অ্যাক্সিস বলা হচ্ছে। এই বিসি এর মধ্যে আলফা অ্যাঙ্গেল, সি এর মধ্যে বিটা অ্যাঙ্গেল এবং এ বির মধ্যে গামা অ্যাঙ্গেল, এইভাবে আমরা বিবেচনা করে থাকি। তারপরে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রিমিটিভ ইউনিট সেল। ইউনিট সেল হ্যাভিং ল্যাটিস পয়েন্ট অনলি অ্যাট দ্য কর্নার, অর্থাৎ একক কোষের কৌণিক বিন্দুতে শুধুমাত্র ল্যাটিস পয়েন্ট থাকলে তাদেরকে আমরা বলা হচ্ছে প্রিমিটিভ ইউনিট সেল। আমরা তাদেরকে বলছি প্রিমিটিভ ইউনিট সেল। তাহলে নন প্রিমিটিভ ইউনিট সেল কোনগুলো? ইউনিট সেল হ্যাভিং ল্যাটিস পয়েন্ট অ্যাট দ্য কর্নার অ্যাজ ওয়েল অ্যাজ উইদিন দ্য সেল, অর্থাৎ কর্নারের সঙ্গে তো আছে, তাদের সেলেও যদি উইদিন দ্য সেলেও যদি আমরা তাদের কর্নারে আছে, তাদের অ্যাজ ওয়েল অ্যাজ তাদের সেলেও যদি আমরা পাই উইদিন দ্য ইউনিট সেল, অর্থাৎ তাদের দেহকেন্দ্রে বা পৃষ্ঠকেন্দ্রে যদি আমরা পাই, তখন তাদেরকে আমরা বলছি নন প্রিমিটিভ ইউনিট সেল। এবারে আমরা আসছি 3D স্পেস ল্যাটিস। 3D স্পেস ল্যাটিস বলতে আমরা কি বুঝছি, অর্থাৎ 3D স্পেস ল্যাটিসটার আন্ডারে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমাদের এই যে প্রিমিটিভ ইউনিট সেল, কাদেরকে আমরা শিখলাম, যে সমস্ত ল্যাটিসের কৌণিক বিন্দুতে শুধুমাত্র কণাগুলি আছে তাদেরকে স্পেস ল্যাটিস বা এই প্রিমিটিভ ইউনিট সেল বলা হচ্ছে। এই প্রিমিটিভ ইউনিট সেলের সংখ্যাটা হচ্ছে 7টি, অর্থাৎ 7 টাইপস অফ আমরা প্রিমিটিভ ইউনিট সেল পাই। তাদের 7 টাইপস হচ্ছে কিউবিক, টেট্রাগোনাল, অর্থোরম্বিক, মোনোক্লিনিক, হেক্সাগোনাল, রম্বোহেড্রাল অ্যান্ড ট্রাইক্লিনিক। এখানে মনে রাখতে হবে আমরা ইউনিট সেলকে শুধুমাত্র প্যারালালি শিফট করতে পারি, কিন্তু রোটেট করতে পারি না। ইউনিট সেলকে আমরা প্যারালালি শিফট করতে পারি, বাট আমরা উই ক্যান্ট রোটেট ইট। তো সেখানে জেনারেল কিছু কনভেনশনের কথা আমরা যদি আলোচনা করি, যে স্কোয়ার ইউনিট যদি হয় তার ক্ষেত্রে এ ইকুয়ালস টু বি, অর্থাৎ এর যেটা এ ইকুয়ালস টু বি এবং গামাটা 90 ডিগ্রি হয়। রেক্ট্যাঙ্গেল ইউনিট সেল হলে এ নট ইকুয়ালস টু বি, তোমরা খুব জানো, স্বাভাবিকভাবেই জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য নট ইকুয়ালস টু প্রস্থ, তো সেক্ষেত্রে গামা 90 ডিগ্রি। হেক্সাগোনাল ইউনিটের ক্ষেত্রে এ ইকুয়ালস টু বি, গামা ইকুয়ালস টু 120 ডিগ্রি। রম্বিক ইউনিট সেলের ক্ষেত্রে এ ইকুয়ালস টু বি, গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি, নট ইকুয়ালস টু 60 ডিগ্রি অ্যান্ড নট ইকুয়ালস টু 120 ডিগ্রি। প্যারালালোগ্রাম যে সমস্ত স্ট্রাকচার আছে তাদের ক্ষেত্রে এ নট ইকুয়ালস টু বি খুব স্বাভাবিকভাবে, এবং গামা নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। এটা তোমার একটা টিক্স হিসাবে আমি বলতে পারি যে প্লেনের উপর যদি লম্ব হয় সেটা 90 ডিগ্রি হবে। আমরা এবার দেখবো এই যে 7টি প্রিমিটিভ ইউনিট সেল বললাম, সেই তাদের স্ট্রাকচারটা আমরা দেখব। আমরা জেনারেল কনভেনশন অনুযায়ী আমরা যেটা করব, আমাদের জেনারেল কনভেনশন অনুযায়ী আমরা দেখব যে আমাদের জেনারেল কনভেনশন ছিল যে এই যে যদি আমরা এই দিকটা লক্ষ্য করি, দেখতে পাবো আমরা যে এ বি সি, বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেল, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল আলফা, সি আর এর মধ্যে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল বিটা, অ্যান্ড এ আর বি এর মধ্যে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল হচ্ছে গামা। কিউবিক সিস্টেমের ক্ষেত্রে দেখো সব প্লেনের উপর লম্ব, স্ট্রেট লাইন, তো এখানে 90 ডিগ্রি। এবং এ ইকুয়ালস টু বি সি, তোমরা জানো কিউবের ক্ষেত্রে দৈর্ঘ্য ইকুয়ালস টু প্রস্থ ইকুয়ালস টু উচ্চতা, আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা ইকুয়ালস টু 90 ডিগ্রি। আমরা বলেছি যে প্লেনের উপর লম্ব হলেই সেটা লাইন 90 ডিগ্রি। পরের স্ট্রাকচার টেট্রাগোনাল। একটু ছবি দেখলে তোমরা এক্সপ্লিসিটলি বুঝতে পারবে যে এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। দেখো এই যে লম্বটা, এটা কখনোই এই দুটো অ্যাক্সিসের সঙ্গে সমান নয়, এইটা আর এটা সমান, বাট এইটা সমান নয়, কিন্তু প্লেনের উপর লম্ব দাঁড়ি। তো এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি, আলফা ইকুয়ালস টু বিটা ইকুয়ালস টু গামা 90 ডিগ্রি। তারপরে আর স্ট্রাকচারটা আছে হেক্সাগোনাল। হেক্সাগোনালের ক্ষেত্রে দেখো এ অ্যাক্সিস বি সি, তো এ ইকুয়ালস টু বি এক্সপ্লিসিটলি তোমরা বুঝতে পারছো সিটা এ বির সঙ্গে কখনোই এক হতে পারে না, সো এ ইকুয়ালস টু বি নট ইকুয়ালস টু সি। এবং এই এ আর বি এর উপর দেখো প্লেনের উপর এই যে লম্ব যেটা আছে,
এ আর আলফা বিটা যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। গামা অ্যাঙ্গেল যেটা, গামা অ্যাঙ্গেল কোন অ্যাঙ্গেলটার কথা বলা হয়েছে? গামা অ্যাঙ্গেল হচ্ছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটাকে গামা অ্যাঙ্গেল বলা হয়। তোমরা যদি BF3 স্ট্রাকচার তোমরা যদি মনে থেকে থাকে, BF3 স্ট্রাকচার দেখো, এই যে BF3 স্ট্রাকচার, এই বি, এই এফ, এই এফ, এই এফ, তো এখানে এই যে অ্যাঙ্গেলটা ছিল sp2 হাইব্রিডাইজড হওয়ার জন্য, এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড এবং এই অ্যাঙ্গেলটা ছিল 120 ডিগ্রি। দেখো এই রকম একটা ফ্র্যাগমেন্ট, এই ফ্র্যাগমেন্টটা ঠিক এখানে আছে, তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 120 ডিগ্রি। আমি জাস্ট একটা অ্যানালোগাস জিওমেট্রির সঙ্গে মোটামুটি একটা কনসিডার করে দেখালাম যে BF3-র এই ফ্র্যাগমেন্টটার কথা চিন্তা করলে তোমরা বুঝতে পারবে যে এটা যদি 120 ডিগ্রি হয়, তো সেই রকমই এখানে একটা ফ্র্যাগমেন্ট বর্তমান, এবং এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার গামা। তো হেক্সাগোনাল অ্যারেঞ্জমেন্টে তোমাকে এই রিলেশনটা মনে রাখতে হবে যে A ইকলস টু বি নট ইকলস টু সি, আলফা ইকলস টু বিটা ইকলস টু 90 ডিগ্রি, গামা ইকলস টু 120 ডিগ্রি। নেক্সট আমরা যে সিস্টেমটায় আসবো সেটা হচ্ছে অর্থরম্বিক। অর্থরম্বিকের ক্ষেত্রে সিস্টেমটা দেখলে খুব এক্সপ্লিসিটলি তোমরা বুঝতে পারছো, এ এর সঙ্গে বিও সমান নয়, বি এর সঙ্গে সিও সমান নয়। সো স্বাভাবিকভাবে এ নট ইকলস টু বি নট ইকলস টু সি, আলফা ইকলস টু বিটা ইকলস টু গামা 90 ডিগ্রি, কারণ প্লেনের উপর লম্ব আছে। নেক্সট হচ্ছে রম্বোহেড্রাল স্ট্রাকচার। রম্বোহেড্রাল স্ট্রাকচারের ক্ষেত্রে দেখো একটু ইনক্লাইন সিস্টেম, এটা ইনক্লাইন হয়ে আছে বলে এ ইকলস টু বি ইকলস টু সি, কিন্তু এ ইকলস টু বি ইকলস টু সি হলেও ইনক্লাইন স্ট্রাকচারের জন্য, প্লেনের উপর পুরোপুরি লম্ব না হওয়ার জন্য আমাদের এটা আলফা ইকলস টু বিটা ইকলস টু গামা 90 ডিগ্রি হয় না। সো তোমাদের অলরেডি বলা হয়েছিল যে আমরা শুধুমাত্র এটাকে প্যারালালি শিফট করতে পারি, কিন্তু আমরা এটাকে রোটেট করতে পারি না। সো আমরা দেখতে পাচ্ছি যে আরও একটি কথা বলা হয়েছিল যে এ বি এবং সি এর মধ্যে, এ বি সি ও আলফা বিটা গামার মধ্যে ডিফারেন্ট রিলেশনের জন্য আমরা ডিফারেন্ট টাইপের ইউনিট সেল পাচ্ছি। সেই মোতাবেক বা সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে কিউবিক পেলাম, হেক্সাগোনাল পেলাম, টেট্রাগোনাল পেলাম, অর্থরম্বিক পেলাম এবং রম্বোহেড্রাল পেলাম। এছাড়াও আরও দুটি ইউনিট সেল আছে, সেটা হচ্ছে মোনোক্লিনিক। ক্লিনিক এদের অ্যাঙ্গেলের তফাৎ আছে, এ নট ইকলস টু বি নট ইকলস টু সি, খুব স্বাভাবিকভাবে বুঝতে পারছো মোনোক্লিনিক সিস্টেম। এবং মোনোক্লিনিক সিস্টেমের ক্ষেত্রে আলফা ইকলস টু গামা 90 ডিগ্রি, এটা খুব ইম্পর্টেন্ট। আলফা ইকলস টু গামা 90 ডিগ্রি, বিটা নট ইকলস টু 90 ডিগ্রি। অ্যান্ড ট্রাইক্লিনিক সিস্টেমের ক্ষেত্রে এর কোনোটিই সমান নয়, কোনো অ্যাঙ্গেলও সমান নয়। এ নট ইকলস টু বি নট ইকলস টু সি, আলফা নট ইকলস টু বিটা নট ইকলস টু গামা 90 ডিগ্রি। নেক্সট আমরা যেটা জানবো, সো আমরা প্রিমিটিভ টাইপের ইউনিট সেল পেলাম 7টি, আর এই ইউনিট সেলগুলোর আমরা যেরকম এরকম 3D অ্যারেঞ্জমেন্টে আমরা একটা যদি স্টেটমেন্ট দেখি, ইন 3D 14 different types of unit cells are found and these are also known as Bravis lattice। অর্থাৎ ব্র্যাভিস ল্যাটিসের সংখ্যা হচ্ছে 14টি আর প্রিমিটিভ ইউনিট সেলের সংখ্যা হচ্ছে 7টি। আমরা এবার যদি একটা কিউবের প্রপার্টিটাকে স্টাডি করি, দেখতে পাবো এই একটা কিউবিক স্ট্রাকচার। কিউবের ক্ষেত্রে এইগুলিকে বাহু বলা হয়, এই যে মার্ক করা আছে বাহু, এজ, এর বাহু হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ এর বাহু সংখ্যা হচ্ছে 12টি। টোটাল নাম্বার অফ এ সিঙ্গেল কিউব, একটা সিঙ্গেল কিউবের টোটাল এজ বা বাহুর সংখ্যা হচ্ছে 12টি। পৃষ্ঠতল কতগুলি আছে? পৃষ্ঠতল আছে 6টি, এই একটি ফেস, দুটি ফেস, তিনটি ফেস, চারটি ফেস, এই সামনের দিকে একটি, পিছনের দিকে একটি, অর্থাৎ পৃষ্ঠতলের সংখ্যা কটা? 6টি। কর্নার কতগুলি আছে? 8টি কর্নার, 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। অর্থাৎ একটা কিউবের আমরা যদি প্রপার্টি স্টাডি করি দেখতে পাই যে 12টি বাহু, পৃষ্ঠতলের সংখ্যা 6টি এবং কৌণিক বিন্দু বা কর্নারের সংখ্যা হচ্ছে 8টি। এছাড়াও আমরা যদি আরেকটু স্টাডি করি তাদের ক্ষেত্রে ফেস ডায়াগোনাল বরাবর, অর্থাৎ একটা ফেজ, এই যে ফেজ একটা পার্ট ফেজ, এই ফেজ বরাবর আমরা দেখতে পাচ্ছি যে একটা ফেজে আমরা দুটো ডায়াগোনাল টানতে পারি। অর্থাৎ এই পৃষ্ঠকর্ণ, ফেজ ডায়াগোনাল অর্থাৎ পৃষ্ঠকর্ণ, একটা ফেজে যে কর্ণটা টানা যায় সেটা হচ্ছে ফেজ ডায়াগোনাল। একটা ফেজে আমরা দুটো কর্ণ টানতে পারি, ওয়ান ফেজ কন্টেন্ট টু ফেজ ডায়াগোনাল, ওয়ান ফেজ কন্টেন্ট টু ফেজ ডায়াগোনাল। সো 6 ফেজ কন্টেন্ট 6 × 2 12 ফেজ ডায়াগোনাল। তার জন্য আমরা ফেজ ডায়াগোনালের টোটাল নাম্বারটা পাচ্ছি 12। বডি ডায়াগোনালটা কত? বডি ডায়াগোনালের সংখ্যা হচ্ছে টোটাল 4, এই হচ্ছে দুটি দেখানো হয়েছে, আর একটি এই দিক দিয়ে যাবে, আর একটি এই দিক দিয়ে যাবে। টোটাল বডি ডায়াগোনাল হচ্ছে 4টি,
আর টোটাল ফেস ডায়াগোনাল হচ্ছে 12টি। তাহলে আমরা যদি একেবারে সামারি করে দিই তাহলে বাহুর সংখ্যা 12টি, কর্নার 8টি, ফেস 6টি, ফেস ডায়াগোনাল 12টি এবং বডি ডায়াগোনাল হচ্ছে 4টি। আজকের ভিডিও লেসনের একেবারে শেষ পার্ট যেটি, সেটি হচ্ছে দ্য টাইপ অফ ইউনিট সেল ফাউন্ড ইন ডিফারেন্ট টাইপস অফ ক্রিস্টাল। আমরা কোন কোন টাইপের ইউনিট সেল আমরা পাই ডিফারেন্ট ক্রিস্টাল স্ট্রাকচারে, তার মধ্যে দুটি ভাগ আছে, একটি প্রিমিটিভ আর একটি হচ্ছে নন প্রিমিটিভ। আমরা প্রিমিটিভের সংজ্ঞায় বলেছিলাম বা ডেফিনেশনে বলেছিলাম যে সমস্ত ল্যাটিসের যদি কর্নারগুলিতে আমাদের পরমাণুগুলি থাকে কনস্টিটিউটিং যে অ্যাটম, মলিকিউল অর আয়ন যেটা থাকুক না কেন, সেটা যদি শুধুমাত্র কৌণিক বিন্দুতে থাকে তখন তাকে আমরা বলবো প্রিমিটিভ টাইপ অফ ইউনিট সেল। অ্যান্ড নন প্রিমিটিভ যদি কৌণিক বিন্দু ছাড়াও তাদের ইউনিট সেলের মাঝে থাকে, অর্থাৎ বডিতে বা ফেস পার্টে যদি কিছু থাকে, তখন তাদেরকে আমরা বলবো নন প্রিমিটিভ। তো এখানে হচ্ছে সিম্পল কিউবিক ল্যাটিস যেটা এসসিসি, এটা হচ্ছে প্রিমিটিভ। এসসিসির সংজ্ঞা হচ্ছে 8টি কৌণিক বিন্দুতে 8টি অণু, পরমাণু বা আয়ন থাকলে সেই যে অ্যারেঞ্জমেন্ট বা সেই যে ইউনিট সেলের অ্যারেঞ্জমেন্টটা হয় প্রিমিটিভ টাইপ ইউনিট সেল, তাকে আমরা বলছি এসসিসি বা সিম্পল কিউবিক ল্যাটিস। নন প্রিমিটিভ স্ট্রাকচারের মধ্যে বডি সেন্টারের ডেফিনেশন হচ্ছে কৌণিক বিন্দুতে, অর্থাৎ 8টি কৌণিক বিন্দুতে 8টি অণু, পরমাণু বা আয়ন এবং দেহের মাঝখানে অর্থাৎ দেহ কেন্দ্রে একটা অবস্থান করছে, সেই টাইপের যে ল্যাটিস স্ট্রাকচার তাকে বলা হচ্ছে বডি সেন্টার। 8টি কৌণিক বিন্দুতে 8টি অ্যালং উইথ 1 বডি সেন্টার অ্যাটম, সেটা নন প্রিমিটিভ টাইপ। ফেস সেন্টার কি হচ্ছে? ফেস সেন্টার কৌণিক বিন্দুতে 8টি কৌণিক বিন্দুতে অ্যালং উইথ পৃষ্ঠতল, প্রত্যেকটি পৃষ্ঠতলে 8টি কৌণিক বিন্দুতে 8টি আছে এবং 6টি পৃষ্ঠতল। দেখো ভালো করে এক্সপ্রেসিভলি একটু বোঝানো হচ্ছে, তোমাদের স্পষ্টভাবে দেখানো হচ্ছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি, অর্থাৎ 6টি ফেজে 6টা ফেজ অ্যাটম আছে, অর্থাৎ ফেস সেন্টারে 6টি ফেস সেন্টারে 6টি অ্যাটম আছে। তাহলে কৌণিক বিন্দুদের সঙ্গে যদি ফেস সেন্টারে বা পৃষ্ঠতলে 6টি অ্যাটম থাকে তখন তাদেরকে আমরা বলছি ফেস সেন্টার টাইপ অফ ইউনিট সেল, দ্যাট ইজ আ নন প্রিমিটিভ ওয়ান। আর হচ্ছে এন্ড সেন্টার, সেখানে 8টি কোণের সঙ্গে 8টি কোণে 8টি কৌণিক বিন্দুতে 8টি অণু, পরমাণু বা আয়নের সঙ্গে দুটি বিপরীত, যে কোনো দুটি বিপরীত ফেজে, এইটার বিপরীত ফেজ, এইটির বিপরীত ফেজ, এইটির বিপরীত ফেজ, যে কোনো দুটি বিপরীত ফেজে যদি দুটি অণু, পরমাণু বা আয়ন যদি অবস্থান করে তখন তাকে আমরা বলছি এন্ড সেন্টার কিউবিক ল্যাটিস। সো দিস ইজ এন্ড অফ আওয়ার ফার্স্ট লেকচার। আমরা সেকেন্ড লেকচারে এর থেকে এক্সটেন্ড করব আরও ডিটেলসে, এর নেক্সট পরবর্তী পার্ট যেগুলি আছে সেগুলিকে আরও ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। হ্যাভ এ নাইস ডে। Stay tuned with us and follow my channel Chemo Ideas, which is available on Telegram group. Thank you.